ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের। রাশিয়ার বিরুদ্ধে 2 সপ্তাহের মধ্যে বড় নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ভয়ঙ্কর সুসাইড ড্রোন নিয়ে গবেষণা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে নজরদারি করতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্তপাতের অপবাদ বললেন নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকবে ইউক্রেনে MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হুতি আনসারুল্লাহ আন্দোলনের। ইয়েমেন থেকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। শুক্রবারের এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম শাফাক নিউজ জানায়, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ভেঙে ফেলা হয়, ফলে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে এর কিছু অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো সম্ভব হলেও কিছু ধ্বংসাবশেষ লর্ড শহরের কাছে গ্যানাটন এলাকার একটি আঙ্গিনায় পড়ে যায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি জরুরি সেবা দানকারী সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, সরাসরি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন আহত হয়েছেন। এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এছাড়া গাজা সীমান্তবর্তী একাধিক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজে। প্রথমে বনি বেনজারিয়ান ও নাহেব এলাকায় সতর্কতা জারি করা হয়, পরে তা ছড়িয়ে পড়ে ডেকেম, তালসিম, ভিমতাহিম, আমিওজ, ইয়েশা ও এসদেন অঞ্চল পর্যন্ত। তবে এই হামলার বিষয়ে এখনো হুতিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। রাশিয়ার বিরুদ্ধে 2 সপ্তাহের মধ্যে বড় নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সমাধান কতটা সম্ভব তা স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা শুল্ক আরোপ করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইউক্রেনে অবস্থিত একটি মার্কিন কারখানায় সাম্প্রতিক রুশ হামলায় তিনি ক্ষুব্ধ। আমি এতে মোটেও খুশি নই, ওই যুদ্ধের কোনো বিষয় নিয়েই খুশি নই, মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরো বলেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আর সেটা আমাকে খুব স্পষ্ট করতে হবে। যখন সাংবাদিকরা জানতে চান 2 সপ্তাহ পর কি ঘটবে, তখন ট্রাম্প জানাবেন, আমি সিদ্ধান্ত নেব আমরা কি করব। তা হয় বড় নিষেধাজ্ঞা নাকি বিশাল শুল্ক, অথবা দুটোই। আবারও এমনও হতে পারে আমরা কিছুই করব না এবং এটা আমাদের চিন্তার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ইউক্রেন যুদ্ধ মীমাংসায় উদ্যোগী হয়েছেন। তিনি 2 পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এর মধ্যেই 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠক করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাতের প্রস্তুতিও ঘোষণা দেন। শুক্রবার এর আগে ওয়াশিংটনের দ্য পিপলস হাউস জাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করেছিলেন। ইরানের ভয়ঙ্কর যুদ্ধ ড্রোন নিয়ে গবেষণা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। শাহেদ 136 এটি ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার এই ড্রোনের অনুলিপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের মালিকানাধীন সংবাদপত্র জানিয়েছে, মূলত অধ্যয়ন ও প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেডারেল নথি অনুযায়ী বিমান বাহিনী প্রাথমিকভাবে শাহেদ
136 এর 16টি অনুলিপি চাইছে। ভবিষ্যতে আরও 20টি সংগ্রহের বিকল্প রাখা হয়েছে। প্রতিরক্ষা দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে সেগুলো মোকাবেলায় মার্কিন বাহিনী প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাহেদ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো ধীর গতিতে নিচু উচ্চতায় উড়ে, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী এই ধরনের হুমকি প্রতিহত ও ধ্বংস করার অনুশীলনের জন্যই এসব কপি ব্যবহার করবে। শাহেদ 136 প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে ইরানের এক সামরিক মহড়ায়। এর সাশ্রয়ী মূল্য, ঝাঁকঝাঁক কৌশল এবং আন্তর্জাতিক রফতানি এটিকে অসম যুদ্ধের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলেছে। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে। এই ড্রোনটি একটি ডেল্টা উইং সুপার চালিত সিস্টেম যা 50 কিলোমিটারের ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রায় 185 কিলোমিটার ঘন্টা গতিতে এটি 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ শুরু করে ইরান। পরবর্তীতে রাশিয়া দেশীয়ভাবে এসব ড্রোন তৈরি শুরু করে এবং এগুলো আরও দ্রুত গতি করে তোলে। নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে জেনারেল জেরানিয়াম। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ভেদ করে থাকে। চীনের বিরুদ্ধে নজরদারি রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান, বাড়ছে তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তা নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় সামরিক সহযোগিতা বিস্তৃত করার দিকে জোর দিয়েছে জাপান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক নৌমহড়ার মাধ্যমে জাপান শুধু মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বার্তাই দেয়নি, বরং চীনকেও একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ফিলিপাইন সাগরে অনুষ্ঠিত বহুজাতিক মহড়ার ব্রিটিশ রয়্যাল নেভির 809 নেভাল এয়ার স্কোয়াড্রনের F-35B লাইটিং 2 যুদ্ধবিমান প্রথমবারের মতো জাপানি ডেস্ট্রয়ার ক্যারিয়ারে JF সাকাগেতে অবতরণ উড্ডয়ন করে। এই মহড়ায় ব্রিটিশ রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্সের পাশাপাশি মার্কিন মেরিন কর্পোরেশন উপস্থিত থেকে ফ্লাইট অপারেশনে সহায়তা করে। এছাড়া মার্কিন মেরিন অ্যাটাক F-35 যুদ্ধবিমানও প্রশিক্ষণে যোগ দেয়। ব্রিটিশ নৌবাহিনী জানায় 9 দিনব্যাপী এই বিগ ডেক এক্সারসাইজ ছিল ইন্দোনেশিয়া প্যাসিফিক অঞ্চলে মিত্রদের শক্তি এক বড় পরিদর্শন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, স্পেন ও নরওয়ের মতো 11টি যুদ্ধবিমান ও 23টি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ, জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত অপবাদ বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় দুর্ভিক্ষ ঘোষণাকে সরাসরি অস্বীকার করে একে মিথ্যা ও আধুনিক রক্ত অপবাদ বলে অভিহিত করেছেন। শনিবার 23 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। রক্ত অপবাদ বলতে বোঝায় সেই ঐতিহাসিক অভিযোগ যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশুদের হত্যার পর তাদের রক্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহারের মিথ্যা থিম প্রচার করা হয়েছিল। এটি মধ্যযুগ থেকে 20 শতাব্দীর শুরু পর্যন্ত চালু ছিল। জাতিসংঘে সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষে আটকা পড়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় 6,40,000 মানুষ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 281 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 140 জন শিশু এর মধ্যে অনাহারে মৃত্যুবরণ করেছে। কিন্তু এক্স পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েলের কোনো নীতি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য নয়, বরং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য। একমাত্র গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, তারা হলো ইসরায়েলি জিম্মিরা। এটি আধুনিক রক্ত অপবাদ যা পক্ষপাতের আগুনে ছড়িয়ে পড়েছে। তিনি আরো দাবি করেছেন, জুলাই মাসে জাতিসংঘের হিসাব অনুযায়ী 1012টি সাহায্যবাহী ট্রাক সংগ্রহ করা হলেও মাত্র 10টি গুদামে পৌঁছেছে, বাকিগুলো বিতরণের আগেই লুটপাট হয়ে গিয়েছে। নেতানিয়াহু স্বীকার করেছেন যে সামরিকভাবে সাহায্য ঘাটতি হয়েছিল, তা আকাশপথে সরবরাহ, সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেওয়ার নিরাপদ পরিবহন রুট এবং আমেরিকান কোম্পানি পরিচালিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে। ইউক্রেনে MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ইউক্রেনে এক MiG-29 যুদ্ধবিমান
দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট। 23 আগস্ট ভোরে যুদ্ধ মিশন শেষ করে ফেরার সময় অবতরণের মুহূর্তেই এই ঘটনা ঘটে বলে ইউক্রেনের বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। শনিবার 23 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে। বিমান বাহিনী জানিয়েছে পাইলট কী ধরনের মিশন সম্পূর্ণ করছিলেন তা আপাতত প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে রাশিয়ার আকাশপথে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্রেনের পাইলটরা ভূমি ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এসব হামলা প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে।